এই যে ৩০-৪০ বছরের যে মানুষরা আছে এদের মধ্যে কিভাবে হার্টের অসুখ দেখা দিচ্ছে ইদানিংকালে? হার্ট ডিজিজ মানে কিন্তু শুধু হার্ট অ্যাটাক নয়। না। হার্ট অ্যাটাক মানে একটা অ্যাক্সিডেন্ট, হুম। অল অফ এ সাডেন জিনিসটা করেছে, চেস্ট পেন হয়েছে, ইসিতে চেঞ্জেস এসেছে, হার্টে ব্লক এসেছে, হার্টের আর্টারিতে ব্লক, যেটা হার্ট অ্যাটাক। ফ্যাটি ফুড খাওয়ার প্রবণতা বেড়েছে, সোডা ড্রিঙ্কিং এর প্রবণতা বেড়েছে, স্মোকিং বেড়েছে, অ্যালকোহল বেড়েছে। তা এইটা খাদ্যাভ্যাসের চেঞ্জ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে এইটার জন্য। সবচেয়ে বড় কথা, এরকম যদি চলতে থাকে তাহলে কি আমরা দেখি যে জেনেটিক পুলেও আমাদের চেঞ্জ হতে থাকে। এমনিতেও আমাদের সাউথ এশিয়ানদের মধ্যে অবশ্যই। হার্টের অসুখ হওয়ার সম্ভাবনাটা ঠিক, অনেক বেশি। খুব বেশি। আমাদের জেনেটিক মেকআপটা খুব ভালো জিনিস নয়। আমাদের কোলেস্টেরল, আমাদের হাইপারটেনশন, আমাদের ওবেসিটি, সিডেন্টারি লাইফস্টাইল, স্মোকিং হ্যাবিট, ডায়াবেটিস, এখন তো ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আমরা তো হার্ট অ্যাটাকের কথা বললাম, এছাড়া আর কি কি কমন হার্টের অসুখ আছে যেগুলো আপনি দেখতে পান? তাই একটা আছে হার্ট ফেলিয়ার, একটা আছে হার্টের ভালভিউলার হার্ট ডিজিজ, হার্টের যে ৪টে ভালভ আছে সেই ভালভের গন্ডগোল। অ্যারিথমিয়া আমরা হচ্ছে আমাদের পালস বিট, সেটা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, অনিয়মিত। বা কেউ অনিয়মিত হচ্ছে। ডায়াবেটিস থাকলে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডায়াবেটিস থাকলে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা ৩ গুণ। আমি কি করে বুঝবো যে এটা গ্যাসের ব্যথা না এটা হার্টেরই ব্যথা, এবং এই সময় আমি কি করব? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব, আর আজ হার্টের অসুখ নিয়ে আলোচনা করব। কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন যে এটা হার্টের অসুখ হলেও হতে পারে, হার্টের অসুখের চিকিৎসা কি আছে, হার্টের অসুখ হলে আপনারা কোথায় পৌঁছবেন, কোন চিকিৎসকের কাছে যাবেন, কোন হাসপাতালে যাবেন, পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হার্টের অসুখ আমরা আগে থেকে কি করে প্রিভেন্ট করতে পারি। আর এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি মণিপাল হসপিটাল ঢাকুরিয়াতে, এবং আমাদের সঙ্গে আছেন এই হাসপাতাল তথা শহর কলকাতার অন্যতম সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডক্টর সুমন্ত চ্যাটার্জি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার। হার্টের অসুখ একটা সময় ভাবা হতো এটা বয়স্কদের অসুখ, কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতেই, আপনি হয়তো দেখবেন যে ডান্স করতে করতে ডান্স ফ্লোরে কোলাপস করে যাচ্ছে, কেউ একজন খেলতে গেছে সেখান থেকে শোনা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ৩০-৪০ বছরের যে মানুষরা আছে এদের মধ্যে কিভাবে হার্টের অসুখ দেখা দিচ্ছে ইদানিংকালে। আগে তো এটা হতো না। আগে আমরা ভাবতাম যে সত্যি পেনশনার্সদেরই হার্ট ডিজিজ হয় বা হার্ট অ্যাটাক হয়। মানে এই প্রথমে বলে রাখি যে হার্ট ডিজিজ মানে কিন্তু শুধু হার্ট অ্যাটাক নয়। না। হার্ট অ্যাটাক মানে একটা অ্যাক্সিডেন্ট, অল অফ এ সাডেন জিনিসটা করেছে, চেস্ট পেন হয়েছে, ইসিতে চেঞ্জেস এসেছে, হার্টে ব্লক এসেছে, হার্টের আর্টারিতে ব্লক এসেছে, এটা হার্ট অ্যাটাক। এটা ছাড়াও কিন্তু হার্টের অনেকগুলো ডিজিজ আছে, হার্ট একদম, একদম। ভালভের ডিজিজ আছে, যেগুলো বাচ্চাদেরও হতে পারে, বড়দেরও হতে পারে, কিন্তু স্পেসিফিক্যালি হার্ট অ্যাটাক জিনিসটা আমরা পেনশনার্সদেরই ভাবতাম ৬০-এর উপরে। এটা অনেকগুলো কারণ আছে যে কেন ভাবতাম। হতে পারে যে আমাদের আগে আজ থেকে 2 ডিকেডস আগে যদি আমরা ভাবি, ডায়াগনস্টিক টুলস বা মানুষের অ্যাওয়ারনেস বা এই ডায়াগনোসিস হয়ে যাওয়ার মতো ক্যাপাবিলিটি, এইগুলো এর জন্য সেন্টার বা মানুষ বা ডাক্তারের মধ্যে অ্যাওয়ারনেসটা কম ছিল। মানে 45 বা 50 বছর বয়সে কারো বুকে ব্যথা হয়েছে, সে বেশিরভাগটা ইগনোরই করতো। আমরা ধরেই নিতাম যে 50 বছর বয়স বা 40 বছর বয়স বাচ্চা ছেলে এর হার্টের অসুখ বা হার্ট অ্যাটাক যাকে বলে সেটা হওয়ার কথা নয়। আমরা সেটা অতটা গুরুত্ব হয়তো দিতাম না। এই একটা পসিবিলিটি আছে। এখনকার দিনে কিন্তু অ্যাওয়ারনেস এত বেশি বেড়েছে, টিনেজার্সদের মধ্যেও অ্যাওয়ারনেস বেড়েছে, বাচ্চার থেকে বড় সবার মধ্যে অ্যাওয়ারনেস বেড়েছে। এটা একটা কারণ হতে পারে যে আর্লি ডায়াগনোসিস হতে পারে। আর ২ নম্বর, সত্যি ডিজিজটা বেড়েছে, এটা সত্যি ঘটনা যে অল ওভার ওয়ার্ল্ড ডিজিজটা 1 to 2 ডিকেডস আগিয়ে এসেছে। বিশেষত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, যেটা আগে ৬০-৬৫ ভাবা হতো, এখন কিন্তু ৪০-৪৫ বছরে র্যাম্পান্টলি হার্ট অ্যাটাক হচ্ছে। এর কারণ অ্যানালিসিস করতে গেলে এটা সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল ডিজিজ না, এটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। যেগুলো প্রপোজ থিওরি আছে এই দিক থেকে, সেটা হচ্ছে একটা ডায়েট, একটা ইম্পর্টেন্ট। আগে যে ডায়েট ছিল, এখন ডায়েট কিন্তু আমাদের যে ইন্ডিজিনাস খাদ্যাভ্যাস, যেটা আমরা খেতে অভ্যস্ত এই অঞ্চলে, যেটা আমরা বছরের পর বছর যুগ যুগান্তর ধরে খেয়ে এসেছি, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে ইদানিং লাস্ট 20-25 ইয়ার্স। ওয়েস্টার্নাইজেশন অফ ফুড, তার কোকা কোলা থেকে শুরু করে কোক, এবং এই মানে আমি কোনো কোম্পানির নাম না, এই যে সোডা জাতীয় ড্রিঙ্কিং সিস্টেম, সেগুলো এই রিহিট করা, কোনো জিনিসের ভাজা বা ফ্রাইড আইটেমস প্রচন্ড বেশি হয়ে যাওয়া, বার্গার্স বা এই জাতীয় জিনিস, আমাদের ইন্ডিজিনাস যে খাদ্যাভ্যাস, আমাদের জন্য, আমাদের এই অঞ্চলে, এই আবহাওয়া, এই জেনেটিক মেকআপে যে খাদ্যাভ্যাসে আমরা ফর লাস্ট সেঞ্চুরিজ অভ্যস্ত ছিলাম, ইদানিং কিন্তু সেটা
একটা র্যাপিড চেঞ্জ হয়েছে, সেটা হয়তো শুধু আমাদের দেশেই নয়, বহু দেশেই এরকম চেঞ্জ হয়েছে। ওয়েস্টার্নাইজেশন হয়েছে, ফ্যাটি ফুড খাওয়ার প্রবণতা বেড়েছে, সোডা ড্রিঙ্কিং প্রবণতা বেড়েছে, স্মোকিং বেড়েছে, অ্যালকোহল বেড়েছে। তা এইটা খাদ্যাভ্যাসের চেঞ্জ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে এইটার জন্য। 3 নম্বর হচ্ছে স্ট্রেস। 20-25 বছর ধরে আমাদের পার্সোনাল লেভেলে স্ট্রেস, ফ্যামিলি স্ট্রেস, অকুপেশনাল ভোকেশনাল স্ট্রেস, এটাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। 4 নম্বর হচ্ছে পলিউশন, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই যে পলিউশন, এটাও কিন্তু একটা মেজর চেঞ্জেস লক্ষ্য করা গেছে ইদানিং। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক বা যে কোনো কারণেই হোক, এই পলিউশনটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই 4-5টা ফ্যাক্টর হয়তো এই 2 ডিকেডস এগিয়ে এসেছে হার্ট ডিজিজের জিনিসগুলো বারবার আমরা দেখতে পাচ্ছি, হয়তো এগুলোর কারণ। এবং সবচেয়ে বড় কথা, এরকম যদি চলতে থাকে তাহলে কি আমরা দেখি যে জেনেটিক পুলেও আমাদের চেঞ্জ হতে থাকে। মানে এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো, এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো যদি আমাদের কন্টিনিউয়াসলি হ্যামার করতে থাকে, একদিন দেখা যাবে যে আমাদের জেনেটিক মেকআপেও চেঞ্জেস এসেছে। সেটাই হয়তো হচ্ছে। সেঞ্চুরিজ ধরে এই জিনিসগুলো আস্তে 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 হ্যামার হতে হতে হয়তো এমন হতে পারে যে আমাদের আর ডিকেডস 1 ডিকেড 2 ডিকেডস আর্লিয়ার হার্ট অ্যাটাকটা শুরু হচ্ছে, এমনও হতে পারে। এমনিতেও আমাদের সাউথ এশিয়ানদের মধ্যে অবশ্যই হার্টের অসুখ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। খুব বেশি। আমাদের জেনেটিক মেকআপটা খুব ভালো জিনিস নয়। আমাদের কোলেস্টেরল, আমাদের হাইপারটেনশন, আমাদের ওবেসিটি, সিডেন্টারি লাইফস্টাইল, স্মোকিং হ্যাবিট, ডায়াবেটিস, এটা তো ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই সাউথ ইস্টার্ন পার্টে ইন্ডিয়া, চায়না, জাপান এবং এই আমাদের যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, এই অঞ্চলে জেনেটিক মেকআপ যেমন হয়ে রয়েছে, আমাদের এইগুলো ডাইজেশন করার ক্ষমতা বা এনজাইম অ্যাক্টিভিটি বা মেটাবলিক প্যারামিটার যেরকম আছে, আমাদের কিন্তু হার্ট ডিজিজ, বিশেষত হার্ট অ্যাটাক, হার্টে ব্লক হওয়ার টেন্ডেন্সি আছেই। এর সাথে অ্যাড আবার করেছে এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো, স্ট্রেস, পলিউশন, এই জিনিসগুলো অ্যাড আপ হচ্ছে খাদ্যাভ্যাসের চেঞ্জ। এইগুলোই হলিস্টিক্যালি বলতে গেলে হয়তো রিজন কেন আমাদের আগে হচ্ছে। ইদানিংকালে আমাদের মধ্যে ঘুমেরও একটা সমস্যা দেখা দিচ্ছে। মানে আমরা একটা সময় ছিল যে ৮টার সময় ঘুমিয়ে পড়তাম, সকালবেলা ৬টায় উঠতাম। সেটা ৮টা হয়ে গেল ১০টা, ১০টা হয়ে গেল ১২টা। এখন ১টা ২টো অবধি আমরা রাতে জাগি, দেন ঘুমাই। এই যে অনিয়মিত ঘুমের অভ্যেস, এটা কি কোনোভাবে হার্টের অসুখকে বাড়িয়ে দিতে পারে? অবশ্যই, অবশ্যই। এই জন্যই তো বলা হয় হার্টের অসুখ, বিশেষত এই যেটা বললাম যে হার্ট অ্যাটাক, যে এই হার্টে ব্লক, করোনারি আর্টারি ডিজিজ, এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। লাইফস্টাইল ডিসঅর্ডার কেন বলা হয়? কারণ এর 50% হয়তো জেনেটিক মেকআপ আছে ডেফিনেটলি, কিন্তু বাকি 50% লাইফস্টাইল ডিসঅর্ডার। মানে এটা রিলেটেড টু ইয়োর লাইফস্টাইল। তার মানে রিলেটেড টু ইয়োর প্রেশার, ইয়োর সুগার, ইয়োর কোলেস্টেরল লেভেল, ইয়োর ড্রিঙ্কিং হ্যাবিট, ইয়োর স্মোকিং হ্যাবিট, এই অনিয়মিত খাদ্যাভ্যাস। এই যে আগের থেকে আমরা যেমন ছিল ৮টার সময় রাত্রে ডিনার করে শুয়ে পড়ো, সকাল ৫টার সময় ওঠো, এই যে সার্কাডিয়ান রিদমটা আমাদের ছিল বা যেটা সুস্থ নিয়ম, এই বরাবর চলে সুস্থ অসুস্থ জিনিসটা রিলেটিভ টার্ম, কিন্তু এইভাবেই আমাদের শরীর অভ্যস্ত, বহু বছর, বহু সেঞ্চুরিজ ধরে জেনেটিক মেকআপটা এইভাবেই অভ্যস্ত। এখন আমরা রাত্রি 10টা 11টায় খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া হচ্ছে এবং উঠতে উঠতে সকাল 8টা। তাহলে এর মধ্যে শুধু তাই না, মানে স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, স্লিপ ডিপ্রাইভেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আর পলিউশন, এগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে স্ট্রেস, মানে এই যে স্ট্রেস বলছে, এত স্ট্রেস দিচ্ছি স্ট্রেসের ওপরে, এই সবচেয়ে বড় স্ট্রেস বাস্টার হচ্ছে স্লিপ আমাদের। এছাড়া যেমন যোগা কারো হতে পারে, প্রাণায়াম কারো হতে পারে, জিম কারো হতে পারে, সুইমিং হতে পারে, মিউজিক হতে পারে। তাহলে আমাদের তো কিছু কিছু লেভেলে স্ট্রেস বাস্টার চাই, কারণ স্ট্রেস খুব ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর আজকাল দিনে হয়ে উঠছে। তাহলে ঘুম এবং বাজে ঘুমের হাইজিন, এই দুটোই ইম্পর্টেন্ট। ঘুমের টাইম কমে যাচ্ছে আমাদের, যেটা আগে বলতো 8 ঘন্টা একটা টাইট স্লিপ দরকার, 6 ঘন্টাও যদি আমি ধরি, সপ্তাহে 6 দিনও যদি আমি ধরি, স্লিপ হাইজিনটাও ইম্পর্টেন্ট। কখন ঘুমানো হচ্ছে, কি এনভায়রনমেন্টে ঘুমানো হচ্ছে, স্লিপ সাইকেলসগুলো ঠিক মতো ইনট্যাক্ট থাকছে কিনা। এই যে আমার এই যে ঘুমের এটা নষ্ট হয়ে যাচ্ছে, এই রাত্রিবেলা হচ্ছে, সকালবেলা আরও ডিলেড ওয়েকিং হচ্ছে, এই জিনিসটাতে স্লিপ হাইজিনটাও মেনটেন হচ্ছে না। এই জন্যই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই জিনিসগুলো এর সাথে রিলেটেড। এগুলো সবই লাইফস্টাইল ডিসঅর্ডার, একটা এলে আর একটা চলে আসবে। যে ওবেসিটি বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে, থাইরয়েড প্রোফাইল বাড়ছে, প্রেশার চলে আসছে, তার সাথে সাথে আবার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আসছে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মানে এটা কি? এক্সটার্নাল বা ইন্টারনাল কিছু ফ্যাক্টরসের জন্য আমাদের স্লিপটা বারবার ব্রেকেজ হচ্ছে, স্লিপটা ভালোভাবে হচ্ছে না, ফ্র্যাগমেন্টেড হচ্ছে, এবং সেজন্য সকালবেলার দিকে আমাদের মনে হচ্ছে যে উইক হচ্ছি, সারাদিন ডোজ অফ করছি, বসে বসে ঢোলা হচ্ছে। ওই সময় আমাদের ইনক্রিজ ডে টাইম স্লিপিনেস চলে আসছে, অথচ রাত্রিবেলা আমাদের ফ্র্যাগমেন্টেড স্লিপ হচ্ছে। তো এই দুটো তিনটে জিনিস অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একটা পার্ট। আরও কিছু পার্ট আছে, ডেফিনেটলি অবস্ট্রাকশন শুড বি দেয়ার, কিন্তু এগুলো একটা অ্যালায়েড জিনিস। এটা গোটা সিস্টেমটাকে বলে মেটাবলিক সিনড্রোম।
তাহলে হার্ট অ্যাটাক একটা মেটাবলিক সিনড্রোম, তার অন্তর্গত জিনিসও হতে পারে এবং একটা রিস্ক ফ্যাক্টরও হতে পারে। এই জিনিসটা যেটা ভালোই ইয়ে করলেন যে স্লিপটাও একটা খুব ইম্পর্টেন্ট, এবং স্লিপ ডাইরেক্টলি রিলেটেড টু স্ট্রেস। আচ্ছা, আমরা তো হার্ট অ্যাটাকের কথা বললাম, এছাড়া আর কি কি কমন হার্টের অসুখ আছে যেগুলো আপনি দেখতে পান? হ্যাঁ, তাহলে হার্ট অ্যাটাকটা সবচেয়ে বহুল চর্চিত একটা বিষয়। কেন না, এটা প্রথম একটা লাইফস্টাইল ডিসঅর্ডার বললাম, কিছুটা ক্ষেত্রে এটা প্রিভেন্টেবল। আমরা যদি খুব ভালোভাবে সুগার প্রেশার এগুলো মেনটেন করতে পারি, কাট ডাউন করতে পারি, তাহলে হার্ট অ্যাটাকটা হয়তো আমি পিছোতে পারবো, এমন নয় টোটালি প্রিভেন্ট করে দিতে পারবো, হয়তো 1 ডিকেড আমি পিছোতে পারলাম। এটার জন্য, এবং এটা যেহেতু লাইফ থ্রেটনিং, আপনাকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে এবং ট্রিট করতে হবে। গোল্ডেন আওয়ার এগুলো পিরিয়ড আছে, অ্যাঞ্জিওপ্লাস্টি এগুলো আছে, সেগুলো আমরা হার্ট অ্যাটাকটা হয়তো এত বহুল চর্চিত। Yes. এছাড়া যে হার্টের ডিজিজগুলো আছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এবং কম লায়ন শেয়ার তারাও হোল্ড করে, কিন্তু আমরা খুব একটা বেশি আলোচনা করা হয় না। এটা একটা আছে হার্ট ফেলিয়ার, একটা আছে হার্টের ভালভিউলার হার্ট ডিজিজ, হার্টের যে 4টে ভালভ আছে সেই ভালভের গন্ডগোল। অ্যারিথমিয়া আমরা হচ্ছে পালস বিট, সেটা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বা অনিয়মিত। অনিয়মিত হচ্ছে, ইরেগুলার যাকে বলে, সেটা কেওটিক হয়ে যাচ্ছে, এই রিলেটেড কিছু জিনিস আছে। এবং মেটাবলিক ডিজিজ মানে ডায়াবেটিস অ্যাসোসিয়েটেড হার্ট ডিজিজ আছে। আমাদের ভাস্কুলার ডিজিজ মানে আমাদের যে গ্রেট আর্টারি যেটাকে বলে এওটা, হুম। তার ব্লক এবং তার সেই সংক্রান্ত কিছু জিনিস। আমাদের হাতের এবং পায়ের যে ভেসেলগুলো আছে তাতে তো ব্লক আসতে পারে। হার্টের মধ্যে শুধু করোনারি আর্টারি ব্লক আসবে সেরকম তো না, লিভারের আর্টারিতে ব্লক আসতে পারে, রেনাল আর্টারিতে ব্লক আসতে পারে, ব্রেনের আর্টারিতে ব্লক আসতে পারে, পায়ের আর্টারিতে ব্লক আসতে পারে, এই সবগুলোই কার্ডিওভাস্কুলার সিস্টেমেরই অন্তর্গত। এই গোটাটাকে নিয়েই অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ বলা হয়, যার একটা পার্ট হচ্ছে হার্ট অ্যাটাক, বাকি যে কোনো জায়গাতেই ব্লক আসতে পারে। তাহলে এই 5-6টা জিনিস হতে পারে। এবং কনজেনিটাল হার্ট ডিজিজ, যেটা বাচ্চাদের ডিজিজ, হার্টে ফুটো, তাহলে এই কটা জিনিস হার্ট ডিজিজের মধ্যে অনগত। বাচ্চা ফুটো একটা যেটা বললাম যাকে বলে কনজেনিটাল হার্ট ডিজিজ, 2 নম্বর ভালভুলার হার্ট ডিজিজ, হার্ট ফেলিয়ার, এবং কিছু মেটাবলিক ডিজিজের পার্ট যেমন ডায়াবেটিস অ্যাসোসিয়েটেড হার্ট ডিজিজ এবং অ্যারিথমিয়া। এই 5-6টা হার্ট ডিজিজ আমরা কমনলি দেখতে পাই, প্রতিদিনই এগুলো নিয়ে ডিল করি, অথচ এগুলো খুব একটা লেস টকড অ্যাবাউট সাবজেক্টস বলা যেতে পারে হার্ট ডিজিজের মধ্যে। আচ্ছা, এবার যেটা আপনার কাছে জানতে চাইবো যে আমার যদি হার্টের অসুখ হয়, তাহলে আমি কি আগে থেকে বুঝতে পারবো? কোনো রকম লক্ষণ কি প্রকাশ পায়? তাহলে এই আবার ঘুরে ফিরে হার্ট ডিজিজ বলতে আবার হার্ট অ্যাটাকের দিকেই আমরা চলে আসছি। এগুলো যেটা লক্ষণ বুঝতে পারা বা প্রিমনিশন হওয়া বা এই গোটা জিনিসটাই কিন্তু সেন্টার্স অ্যারাউন্ড হার্ট অ্যাটাক ডিজিজ, মানে আচ্ছা। করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজগুলো নিয়ে এগুলো রিভলভস অ্যারাউন্ড করে, যে আমি কি বুঝতে পারছি কি হচ্ছে, কি সিমটোম্যাটোলজি প্রডিউস করে। প্রথমত বলি যে হার্ট অ্যাটাক জিনিসটা কিন্তু অল অফ এ সাডেন হয়, এটা একটা ক্যাটাস্ট্রফ, এটা একটা অ্যাক্সিডেন্ট। ডেফিনেটলি কিছু রিস্ক ফ্যাক্টরস দায়ী, কিন্তু এটা অল অফ এ সাডেন রাত্রিবেলা হলো বা ভোরবেলা হলো, এটার প্রিমনিশনটা হয়তো ঘন্টাখানেক আগে থেকেই আপনার হচ্ছে। আচ্ছা। কিন্তু এই করোনারি আর্টারি ডিজিজ, যেটা ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা বলে, আমার হার্টে ব্লক আছে, হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু ব্লকটা থাকার জন্য আমি ইউজুয়াল ডে টু ডে অ্যাক্টিভিটি আমি করে ফেলতে পারছি। যখনই আমি এক্সার্ট করছি, হাঁটছি, চলছি, কথা বলছি, একটু ছুটছি, বাস ধরার জন্য হোক, সিঁড়ি দিয়ে চলছি, এটা আমি কয়েক মাস আগে পর্যন্ত করতে পারতাম, এখন পারছি না। তার মানে হচ্ছে যে হয়তো হার্টে ব্লক এসেছে, সেই ব্লকটা নর্মাল যে আমাদের ডিমান্ড থাকে সেটা সাপ্লাইটা, সেই সাপ্লাইও করে দিতে পারছে নর্মাল ডিমান্ডের যে সাপ্লাই। কিন্তু যখনই তাকে এক্সট্রা ডিমান্ড দিতে বলা হচ্ছে, যে হাঁটছি চলছি, তখন তো আমাদের হার্ট রেট বেড়ে যাচ্ছে, তখন তার ডিমান্ডও বেড়ে যাচ্ছে, কিন্তু সেইটা সাপ্লাই করার মতো হার্টের ক্যাপাসিটি নেই। যেই ব্লকটা আছে সেই ব্লকটা তখন বাধা দিচ্ছে, যে তার ডিস্টালি ব্লাডটা পাঠাতে সে বাধা দিচ্ছে, তখন তার চেস্ট পেন হচ্ছে বা কিছু অ্যাসোসিয়েটেড সিমটমস হচ্ছে। এইগুলো প্রিমনিশন বলা যেতে পারে। এগুলো আমরা ডেফিনেটলি সবাই আমরা ফিল করি, কম হতে পারে, বেশি হতে পারে, বা যেগুলো লং স্ট্যান্ডিং মানে বছরখানেক ধরে তার হচ্ছে বলে সে হয়তো খুব একটা ভালো অনুভব করতে পারছে না। যদি জিনিসটা সারিয়ে দেওয়া হয় তখন সে বুঝতে পারে না আগে তো তার মানে এই অসুবিধাটা হতো, আমি তো আগে হাঁটতামই না। তাহলে এইগুলোর কি কি সিমটম? প্রথমত চেস্ট পেন নট নেসেসারিলি যে এক্সক্রুশিয়েটিং চেস্ট পেন হচ্ছে, আমি পুরো বেডে ক্রাশ করে যাচ্ছি, এরকম নয়। চেস্ট পেনটা খুব লিমিটেড টাইমের জন্য হচ্ছে। আমি যখন হাঁটছি, চেস্ট পেন অ্যাট এক্সারশন বলে, আমি যখন হাঁটছি, দৌড়াচ্ছি বা কিছু একটা কাজ তাড়াতাড়ি করতে যাচ্ছি, খাবার পর অসুবিধা হচ্ছে, খেয়ে হাঁটছি, শীতকালে হাঁটছি, সিঁড়ি দিয়ে চড়ছি, এইগুলোতে অসুবিধা হচ্ছে, কোনো একটা এক্সট্রা জিনিস করতে যাচ্ছি তখন অসুবিধা হচ্ছে। আগে যেটা অসুবিধা হতো না, এখন আমি 3তলা সিঁড়ি উঠে যেতাম, এখন 2তলা সিঁড়ি উঠতেই আমার সমস্যা হচ্ছে, প্রথম এইটা। এবং তার সাথে অ্যাসোসিয়েটেড সোয়েটিং, আমার ঘাম হচ্ছে। আগে যখন হাঁটতাম অতটা বেশি ঘাম হতো না, এখন মনে হচ্ছে পারছিও না হাঁটতে, আবার ঘামও হচ্ছে। শ্বাসের কষ্ট নিয়েও প্রেজেন্ট হতে পারে, যে আমি হাঁপিয়ে যাচ্ছি, আগে যেটা করতে পারতাম হাঁপিয়ে যাচ্ছে, তো মানে আগে করতে পারতাম না নাকি, গোটা জিনিসটাই এক্সারশন রিলেটেড।
রেস্টে কিছু হচ্ছে না, এক্সারশন রিলেটেড প্রবলেম আসছে, সেটা চেস্ট পেন প্রবলেম হতে পারে, সেটা আমি হাঁপিয়ে যাচ্ছি, এরকম একটা জিনিস, এটাকে বলে এফার্ট ইনটলারেন্স, মানে আমি যে এফার্টটা দিচ্ছি সেটা আমি নিতে পারছি না, এফার্টটা দিতে পারছি না। সোয়েটিং হতে পারে, নিঃশ্বাসের কষ্ট হতে পারে, ফেন্টিং অ্যাটাক হতে পারে, যে আমার মাথাটা ঘুরিয়ে, মানে একটু হাঁটাহাঁটি করতে গেলে মাথাটা চক্কর দিয়ে উঠলো, এরকম একটা জিনিস হতে পারে। তাহলে একটা ভেগ সিমটমসও হতে পারে, এমন নয় যে খুব ভালো সিমটম প্রডিউস করছে। কিন্তু যাই হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে যে আপনার রেস্টে থাকলে কিছু হচ্ছে না, আপনি কাজকর্ম করতে গেলে হচ্ছে। আগে যেটা করতে পারতেন মাসখানেক ধরে, সেই পেসে করতে পারছেন না। যদি এমন হয় তাহলে বুঝবেন কিছুটা গোলমাল হচ্ছে, বা ডায়াগনোসিস কিছুটা মিসিং আছে আপনার ডায়াগনোসিস। তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ফিজিশিয়ানের কাছে যাওয়া উচিত, নেসেসারি সুটেবল ইনভেস্টিগেশনস করে দেখা উচিত যে সত্যিই আপনার জিনিসটা হার্ট থেকে আসছে না অন্য জিনিস থেকে। যদি হার্ট থেকে আসে, কার্ডিওলজিস্টের কাছে পরামর্শ নিতে হবে। এবং এইসব ক্ষেত্রে আমরা ইসিজি, ইকো, কিছু রেলেভেন্ট বেসিক টেস্ট করানোর পর অ্যাঞ্জিওগ্রাফি করি। অ্যাঞ্জিওগ্রাফি করে দেখি যে ওখানে ব্লক আছে কিনা। যদি তার মনে হয় যে না, এই সিমটমটা ছেড়ে দেওয়া উচিত না। তো যিনি সচেতন মানুষ তিনি আপনাদের কাছে পৌঁছবেন এবং আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আদৌ তার হার্টে ব্লক আছে কিনা। ঠিক। কিন্তু বাঙালিদের মধ্যে একটা সমস্যা আছে, বাঙালিদের হার্টে ব্যথা বা বুকে ব্যথা হলে না সবার প্রথমে ভাবে এটা বোধহয় গ্যাসের ব্যথা। তো এবং তার ফলে দেখা যায় যে অনেক পেশেন্ট যেটা হয়তো তিনি হাসপাতালে নিয়ে আসলে সুস্থ হতে পারতেন, কিন্তু এই গ্যাসের ওষুধ বা কেউ কেউ একটু সরবিট্রেট বা এই জাতীয় ওষুধ অনেক সময় বাড়িতে খাইয়ে পেশেন্টকে রেখে দেন। তো আমি তাদের হয়ে আমি প্রশ্নটা করব যে আমি কি করে বুঝবো যে এটা গ্যাসের ব্যথা না এটা হার্টেরই ব্যথা, এবং এই সময় আমি কি করব? এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমত এটা বোঝা ডিফিকাল্ট। এটা সাধারণ মানুষ তো বটেই, ফিজিশিয়ানের পক্ষটা, ডাক্তারের পক্ষে বোঝাও ডিফিকাল্ট। সেই জন্যই আমার মনে হয় এই বিষয় নিয়ে আমার মনে হয় খুব বেশি নেগলেক্ট, ইগনোর করা উচিত নয়। হুম। প্রথমত কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে রাত্রির বেলার ব্যথা, সিভিয়ার পেন, যেটা উনি বলছেন যে আমার লাইফে সবচেয়ে বেশি পেন এখনই হচ্ছে, অ্যাসোসিয়েটেড উইথ সোয়েটিং, হুম। এই 3-4টে জিনিস যদি হয় তাহলে জানবেন দিস আর রেড ফ্ল্যাগস। এইগুলো ইগনোর না করাই ভালো। এবং আমার মনে হয় ওই সময় গ্যাস, ডেফিনেটলি এইগুলো তো আমাদের অ্যাসিডিটি, ডিসপেপসিয়া, এগুলো নিয়ে আমরা ভালো রকমভাবে অকুপায়েড থাকি, বায়াস থাকি। কিন্তু আমার মনে হয় যেটা বললাম, যে আমার যদি মনে হয় যেটা আমার সত্যি খুবই পেন হচ্ছে, এরকম পেন আগে কখনো হয়নি, ফার্স্ট অনসেট চেস্ট পেন বা সিভিয়ার চেস্ট পেন, যেটা আমি লাইফে এই প্রথমবার অনুভব করছি, বিশেষত তার সাথে যদি সোয়েটিং অ্যাসোসিয়েটেড থাকে বা চেস্ট পেন অ্যাট নাইট যদি থাকে, তাহলে ইগনোর না করে অ্যাটলিস্ট একটা ইসিজি ডেফিনেটলি করা উচিত। এখনকার দিনে শহরাঞ্চলে রাত বিরেতেও ইসিজি করাটা খুব বেশি প্রবলেমেটিক নয়। যদি তা না হয় যে ইসিজি এখনই করতে পারবেন না, রাত্রি 2টো বাজছে, তাহলে আমার মনে হয় হসপিটালে ইমার্জেন্সিতে গিয়ে একটা ইসিজি করিয়ে নিয়ে দেখা উচিত যে কিছু প্রবলেম হচ্ছে কিনা। এমার্জেন্সিতে গেলেন ওরা তো ডেফিনেটলি ইসিজি করবে। ইসিজিতেই অনেকটাই আমরা ধরে ফেলতে পারবো যে কিছু গ্রস অ্যাবনর্মালিটি হার্টের মধ্যে ঘটছে কিনা। এছাড়া আরও কিছু ইমার্জেন্সি ইকোকার্ডিওগ্রাফিও হয়, এবং সঙ্গে সঙ্গে ট্রপটি কিছু বা কিছু টেস্ট হয়, ব্লাড মার্কার্স হয়। তখন সেটার দেখেও কিন্তু আমরা ধরে ফেলতে পারবো হার্ট অ্যাটাক কিছু হচ্ছে কিনা, হার্টের প্রবলেম হচ্ছে কিনা। কেন এতটা অ্যাওয়ারনেস দরকার, কেন এতগুলো জিনিস বলা হয়? কেননা কিছু হার্ট অ্যাটাক আছে, হার্ট অ্যাটাক যদি আমি 2-3 প্রকারের ভাবি, মানে ইসিজি ডায়াগনোসিস 2-3 রকমের হয়। কিছু কিছু জায়গাতে গোল্ডেন আওয়ার, এই পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। মানে ওই সময়ের মধ্যে যদি আপনার চিকিৎসা শুরু করা হয়, তাহলে হার্টের ড্যামেজ কমিয়ে যাবে, হার্টের ড্যামেজটা থাকবে না। যদি সেই গোল্ডেন আওয়ার পিরিয়ডটা পেরিয়ে যায়, তারপর আমি ওই একই চিকিৎসাও যদি করি, তাহলে হার্টের কিছুটা মাসেল ড্যামেজ অলরেডি হয়ে যাবে, সেটাকে কিন্তু আর আপনি ফেরত পাবেন না। তাহলে যত তাড়াতাড়ি চিকিৎসা আরম্ভ হবে, তত তাড়াতাড়ি আপনার হার্টের মাসেলের ড্যামেজগুলো রিভার্সেবল থাকবে, আপনার ড্যামেজগুলো আপনি ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে কোন হার্ট অ্যাটাক সেটা তো আপনি হসপিটালে না গেলে, ইসিজি না করলে, এই ট্রপটি, এই টেস্ট না করলে বুঝতে পারবো না। এবং তত তাড়াতাড়ি চিকিৎসা যদি শুরু হয়, তাহলে কিন্তু আমাদের এই গোল্ডেন আওয়ার পিরিয়ডটার মধ্যে যদি হয়, তাহলে হতে পারে যে আমার হার্টের ফাংশনটা পুরোপুরি ইনট্যাক্ট থাকলো। তাহলে এইটার জন্য আমাদের এই অ্যাওয়ারনেসগুলো থাকা উচিত। আর অ্যাওয়ারনেস না হলে কিন্তু হার্ট ডিজিজ কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না। আমি কালকে সকালে আবার দেখবো ঘুম পেয়ে, হার্ট ডিজিজ এমন হয় না, হার্টের ব্যথাগুলো যে কন্টিনিউয়াসলি 2 ঘন্টা ধরে পেন হয়ে চলেছে, এমন হয় না। এটা ওই 15-20 মিনিটই পেন হয়, তারপর কিন্তু অটোমেটিক্যালি পেনটা চলে যাবে। এই পেনটা চলে যাওয়াটা খুব ভালো লক্ষণ নয়। তা পেনটা চলে যাওয়া মানে আপনার আস্তে আস্তে গোল্ডেন পিরিয়ডটা চলে যাচ্ছে। তারপরে আপনি কালকে সকালে গিয়ে হার্ট অ্যাটাক ডায়াগনোসিস হলো, ট্রিটমেন্ট হলো, কিন্তু এই যে সময়টা আপনি মিস করে গেলেন, তার আউটকাম কিন্তু পুরো অপটিমাল হবে না, সাব অপটিমাল থেকে যাবে। কাজে এইগুলোতে অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট। যে না, বিশেষত আরও কি, যদি আমার ফ্যামিলি হিস্ট্রি থাকে যে আমার বাবারও এরকম হয়েছিল বা আমার কাকার এরকম হয়েছিল,
বা আমার নিজস্ব আমার স্মোকিং হ্যাবিট আছে, আমার ব্লাড প্রেশার আছে, আমার সুগার আছে, তাহলে কিন্তু এক্সট্রিমলি কশাস থাকা উচিত। আমার যদি অলরেডি সুগার থাকে, প্রেশার থাকে, থাইরয়েড থাকে, স্মোকিং হ্যাবিট থাকে, আমি জানি আমার ফ্যামিলিতেও এই হিস্ট্রি আছে, তাহলে কিন্তু এক্সট্রিমলি কশাস থাকা উচিত। এনি কাইন্ড অফ চেস্ট পেন যদি আপনার মনে হয় যে না এটা ঠিক ভালো লাগছে না, তাহলে ভাবের ঘরে মন কলা না খেয়ে আমার মনে হয় সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়ে ইসিজি করিয়ে জিনিসটা ডায়াগনোসিস করে নেওয়া উচিত। একদম। আপনি গোল্ডেন আওয়ারের কথা বললেন, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে একটা হাসপাতালে পৌঁছতে হবে। কিন্তু মফস্বলে যারা থাকেন, একটু শহরের থেকে যারা দূরে থাকেন, তারা অনেক সময় দেখি তারা এরকম কিছু সমস্যা হলে একজন ডাক্তারবাবুর কাছে নিয়ে যান। তারা হাসপাতালে নিয়ে যান না। তো এই যে ডাক্তারবাবুর কাছে যখন নিয়ে যান, তিনি তো সেখানে কিছু কি চিকিৎসা করতে পারেন কি? না তিনি রেফার করে দেন? না, এই হার্ট অ্যাটাক মানে জিনিসটা আমি হচ্ছে যে কেন বলছি, যাতে মানুষ যাতে সঠিক জায়গায় ঠিক পৌঁছায়, ঠিক যাতে সময়টা না ঠিক নষ্ট খুব হয়। খুব ইম্পর্টেন্ট, কেননা গোল্ডেন আওয়ারটা বলা হয় আমার চেস্ট পেন হওয়া থেকে 12 ঘন্টা, হুম। এটা ম্যাক্সিমাম 24 ঘন্টা করা যেতে পারে, হুম। কিন্তু 12 ঘন্টা, প্রথমের দিকে ছিল 6 ঘন্টা। হুম। একদম ক্রুড গোল্ডেন আওয়ার বলতে আমরা ওয়ান আওয়ারই বুঝি, কিন্তু এনিওয়ে আমি যদি 12 ঘন্টাও এক্সট্রাপোলেট করি জিনিসটাকে, তাহলে 12 ঘন্টার মধ্যে আপনার চিকিৎসা শুরু হতে হবে। হুম। এবং এই চিকিৎসা মানে দুটো জিনিস, একটা হচ্ছে আইদার কিছু মেডিসিনস আছে যেটা এই ক্লটটা, যেটা হুম। থ্রম্বাস ওখানে হবে সেটা গলিয়ে দিতে পারে, তাকে বলে থ্রম্বোলাইসিস। হুম। এই এই একটা জিনিস, না হলে অ্যাঞ্জিওপ্লাস্টি, দেন অ্যান্ড দেয়ার। তাহলে এই দুটো কোনোটাই কিন্তু আপনার হসপিটাল ছাড়া দেওয়া সম্ভব না। আপনি 4 ঘন্টার মাথায় ডাক্তারবাবুর কাছে গেলেন, যখনও গোল্ডেন আওয়ার পিরিয়ড আছে, আপনার চেস্ট পেন অনগোয়িং হচ্ছে, ডাক্তারবাবু ডিটেক্ট করলেন যে হ্যাঁ এনার হার্ট অ্যাটাক হয়েছে, থ্রম্বোলিসিস দিতে পারবেন না হসপিটাল সেট আপ ছাড়া, কিন্তু ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রেল, স্ট্যাটিন, সরবিট্রেট, হেপারিন এগুলো কিন্তু দিতে পারবেন। আচ্ছা। তাহলে প্রথম হচ্ছে এইটা দেওয়া, তাহলে প্রথম ওইটুকু কিন্তু উনি করে দিতে পারবেন, এবং সঙ্গে সঙ্গে উনি বলবেন এমন একটা হসপিটালে যেতে, যদি আপনার কাছাকাছি কোনো হসপিটাল, এখন তো আমাদের বলতে নেই সমস্ত জায়গাতেই ক্যাথল্যাব ইকুইপ সেন্টার্স হয়ে গেছে, প্রত্যেকটা জেলায় জেলায় অলমোস্ট হয়েছে। হুম। আগে যেমন কলকাতা, ওদিকে শিলিগুড়ি, এদিকে বর্ধমান যেমন মেডিকেল কলেজ ওরিয়েন্টেড প্রাইভেট হসপিটাল এবং মেডিকেল কলেজগুলো ছিল যেখানে ক্যাথল্যাব ছিল, এখন কিন্তু আস্তে আস্তে অনেক ডিস্ট্রিক্টই, প্রায় প্রতিটা ডিস্ট্রিক্টই মেডিকেল কলেজও হয়েছে, প্রতিটা ডিস্ট্রিক্টে ক্যাথল্যাবও হয়েছে মোটামুটি আমি যদি ভাবি। তাহলে মানে সেখানে পৌঁছানোটা আমার মনে হয় যে 4-5 ঘন্টা, খুব বেশি হলেও 4-5 ঘন্টার বেশি লাগার কথা নয়। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেরকম একটা হসপিটালে যে পৌঁছাতে হবে, আমাদের ফিজিশিয়ানদের, ডক্টরদেরও সেই অ্যাওয়ারনেসটা থাকতে হবে যে এই ডায়াগনোসিস করার পর কিন্তু এমন একটা হসপিটালে ওনাকে পাঠাতে হবে যেখানে আইদার ফার্মাকো, আমি যেটা বললাম থ্রম্বোলাইসিস, তার মানে এক্সপিরিয়েন্স লোক আছে, তারা সেটা করে দিতে পারবে, বা ক্যাথল্যাব আছে। ক্যাথল্যাব হচ্ছে দি বেস্ট, ক্যাথল্যাব করলো সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিল। কিন্তু যদি মনে হয় যে সেটাতে পাঠাতে আরো বেশি দেরি হয়ে যাবে, তাহলে যে কোনো নার্সিংহোম হসপিটাল পৌঁছে থ্রম্বোলিসিসটা দিয়ে দেওয়া। থ্রম্বোলিসিসটা কিছু না, ওষুধটা কিনবে এবং দিয়ে দেবে, 1 ঘন্টা মাত্র লাগে। সেইটা কিন্তু ক্যান বি লাইফ, মানে লাইফ প্রিজার্ভিং ওয়ান, তাহলে লাইফ সেভিং ওয়ান। মানে সেটা করে নিল, করে নেওয়ার পর সে রওনা দিল ক্যাথল্যাব সেন্টারে, সেটা যদি তার 2-3 ঘন্টা সময়ও লেগে যায়, তাহলে এইটা অন্তত লাইফটা সেভ করে দিতে পারবে। মানে আমি বলতে চাইছি যে একটা এমনি একটা হসপিটালে গিয়ে, যে কোনো হসপিটাল নার্সিংহোমে গিয়ে ওই থ্রম্বোলিসিস ওষুধটা নিয়ে নিতে হয়তো হাফ অ্যান আওয়ার মধ্যে আমি পেরে যাব, অথচ আমাকে ক্যাথল্যাব যেতে আমার 3 ঘন্টা সময় লাগবে। কাজেই বলে যে 1 ঘন্টার ডিফারেন্স যদি থাকে, তাহলে বেটার হচ্ছে তুমি আগে থ্রম্বোলিসিস নিয়ে নাও, তারপরে গিয়ে ক্যাথল্যাবে করো, তাহলে তোমার লাইফটা সেভ হয়ে যাবে। নাহলে এমন হলো যে তুমি ওইটাতে গেলে 3 ঘন্টা সময় লেগে যাবে, মাঝখানে কিছু একটা খারাপ ঘটনা ঘটে গেল। কাজে এইটা শুধু পেশেন্ট, এটা তো পেশেন্টের না, এটা আমাদের দায়িত্ব, ডাক্তারদের দায়িত্ব যে কোথায় কি ফেসিলিটি আছে সেটা অন্তত মোটামুটি মাথার মধ্যে চক আউট করে রাখা। যদি আমি একটা জায়গাতে প্র্যাকটিস করি যে এইখানে 0.5 ঘন্টার মধ্যে এই নার্সিংহোমটা আছে যেখানে আমি থ্রম্বোলিসিসটা হয়ে যাবে, অথচ ক্যাথল্যাবটা যেতে গেলে আমার 3 ঘন্টা সময় লাগবে, এইগুলো আমাদেরই প্ল্যানটা করে নিতে হবে। স্মোক অ্যান্ড হাব মডেল আছে, গভর্নমেন্টেরও আছে, যে কোন হসপিটাল, কোন নার্সিংহোমে এই ঘটনাগুলো, জিনিসগুলো হতে পারে, সেগুলো বাকিবল ব্যাপারটা আমাদেরই রাখতে হবে, একদম যাতে তাই। এবং পেশেন্টকে এই সেই মতো awareness-টা রেফার করা আমাদেরই যায়। আমাদেরই রাখতে হবে, নাহলে পেশেন্ট কি করে বুঝবে যে এইখানে কোনটা হয়, তাই না? ঠিকই। আমাদেরই রাখতে হবে। তো এইবার তিনি একজন এমন একটা হাসপাতালে নিয়ে এলেন যেখানে ক্যাথ ল্যাব আছে। তো তারপরে সেখানে তার চিকিৎসা কিভাবে স্টার্ট হয়? ক্যাথল্যাবে নিয়ে এসে সঙ্গে মানে এই যদি অলরেডি ডায়াগনোসিসটা করেই পাঠান, হুম। যিনি পাঠাচ্ছেন রেফারিং ফিজিশিয়ান, যে এনার স্টেমি হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে এবং ইমিডিয়েটলি অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি লাগবে, এই ডিসিশনটা যদি নিয়েই পাঠান, তাহলে তো কিছু ব্যাপার নেই, সঙ্গে সঙ্গে ওই সেই পেশেন্টকে ক্যাথল্যাবে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে টাইম থাকে, যদি বলে যে হসপিটালের ডোরে যদি পেশেন্টটা একটা নির্দিষ্ট সময় এসে পৌঁছায়, সেখান থেকে ক্যাথল্যাবে যাওয়ার সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে ক্যাথল্যাবে নিয়ে অ্যাঞ্জিওগ্রাফি শুরু করে দিতে হবে। এই টাইমটাকে বলে ডোর টু বেলুন টাইম।
এটা আমার 1 ঘন্টার মধ্যে করে ফেলা উচিত, ম্যাক্সিমাম 90 মিনিটস এর মধ্যে আমাদের করে ফেলা উচিত। তাহলে হসপিটালটা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি কেপেবল হসপিটাল যদি থাকে, এক্সপিরিয়েন্স হসপিটাল যদি থাকে, তারা দেখি ইসিজি দেখি বুঝতে পারবে বা রেফারিং ফিজিশিয়ানের নোট দেখেই বুঝতে পারবে যে এই পেশেন্টকে এক্ষুনি তুলতে হবে, সেটা যখনই হোক না কেন। তাহলে সেই ডিলে না করে সঙ্গে সঙ্গে তারা ক্যাথল্যাবে পাঠিয়ে দেবে, কোনো রকম ব্লাড টেনে নেবে নেসেসারি ইনভেস্টিগেশনের জন্য, সেই ইনভেস্টিগেশনের রিপোর্ট আসারও দরকার নেই, সঙ্গে সঙ্গে পেশেন্ট ক্যাথল্যাবে চলে যাবে, ওপেন করে দেওয়া। আপনি বললেন যে যাদের হঠাৎ করে অ্যাটাক হয় তারা তো একটা নির্দিষ্ট সময় হাসপাতালে পৌঁছবেন, তারপরে যেমন চিকিৎসা ডাক্তারবাবুরা করবেন তেমনটা হবে। কিন্তু একদল আছেন যারা বুঝতে পারছেন যে তাদের একটা সমস্যা হচ্ছে, তো তারা কি করবেন? ঠিক। হুম। তাহলে এদেরকেই বলা হয় ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা। তার মানে কি, ক্রনিক জিনিসটা অনেক দিন ধরে চলছে। ক্রনিক মানে সাধারণত 6 মাসের বেশি। হুম। স্টেবল হুম। মানে পেশেন্ট স্টেবলই আছেন, এমন না যে নিয়ে উঠতে হুম। হাঁটতে পারছেন না। হুম। অ্যাঞ্জাইনা হুম। মানে হার্ট রিলেটেড চেস্ট পেন, হুম। তাহলে একে বলে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা। তাহলে এরা এই যেটা আমি আগে বলছিলাম যে তাদের চেস্ট পেন হচ্ছে, হাঁটাচলা করতে গেলে অসুবিধা হচ্ছে, রেস্টে থাকলে অসুবিধা হচ্ছে না, তারা ডাক্তারের কাছে গেছেন, ডায়াগনোসিস হয়েছে, ওষুধ পেয়েছেন, কিছুটা কমেছে আবার কিছুটা আছেও। তা এইরকম করতে করতে যখন মনে হবে যে ওষুধের ওপরেও হচ্ছে না বা ওষুধ খেয়ে আমার সাইড হুম। এফেক্ট হচ্ছে, হুম। প্রবলেম হচ্ছে, ওষুধ খেয়েও আমি ডে টু ডে প্র্যাকটিস যা আমার করা উচিত সেটা আমি খুব একটা ভালো করতে পারছি না, তখনই আমরা অ্যাঞ্জিওগ্রাফি বলি, যে ওখানে কতটা ডিজিজ আমার জন্য ওয়েট করে আছে, কতটা ডেঞ্জারাস সিচুয়েশন। কারণ ডেফিনেটলি একটা 90% যদি হয়েছে, সাধারণত আমরা কিরমভাবে করোনারি অ্যাঞ্জিওগ্রাফিগুলো গুলো করি, সেটা হচ্ছে লেস দ্যান 50% মানে মাইল্ড, হুম। 50 to 70% মানে মডারেট, আর মোর দ্যান 90% মানে ক্রিটিক্যাল। আচ্ছা। তাহলে এইভাবে আমরা গ্রেডেশন করি। হুম। তা আমার যাদের মনে হয় যে না ওষুধ খেয়েও ওনাকে খুব ভালো সিমটম রিলিফ দিতে পাচ্ছি না, হুম। প্রথমত ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনার আমার মেন এজেন্ডা হচ্ছে পেশেন্টকে সিমটম রিলিফ দেওয়া, যে আমি যেন পুরো কাজ ফুল পেসে করতে পারি, যা আমার করা উচিত আমার বয়সে বা আমার অকুপেশনে। তো সেটা যখন মনে হয় যে ফেল হচ্ছে, তখন আমি অ্যাঞ্জিওগ্রাফি বললাম। অ্যাঞ্জিওগ্রাফি করানো হলো পেশেন্টের। দুরকম ভাবে হতে পারে, সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি হতে পারে, এমনি অ্যাঞ্জিওগ্রাফি হতে পারে, সেটা নিয়ে আরেকদিন ডিসকাস করবো। একদমই একদম। তাহলে অ্যাঞ্জিওগ্রাফি করে আমি দেখলাম এইরকম ব্লক আছে, আমি যেটা বললাম লেস দ্যান 50, 50 to 70, মোর দ্যান 70, মোর দ্যান 90। তা এইরকম ব্লক যদি থাকে তাহলে আমরা সাধারণত মোর দ্যান 70% ব্লকে আমরা ভাবি যে না, তাহলে এবার বোধহয় তাকে স্টেন্ড করে দেওয়া উচিত। 90%-এর ওপর হয়ে গেলে করতেই হবে। তাহলে এই যে ডায়াগনোসিস এবং এই যে আমার ফিউচার প্ল্যান, এটা অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করবে, যে কোন ক্ষেত্রে আমি মানে এর পরে ফার্দার ইনভেসিভ কোনো অ্যাপ্রোচে যাব, শুধু মেডিসিনের উপর রেখে দেবো না। একটা হচ্ছে ব্লকের পার্সেন্টেজ, কোথায় ব্লকটা আছে, এছাড়া আরও কিছু আছে কিনা, তার কোলেস্টেরল কেমন, তার ডায়াবেটিস কেমন, তার প্রেশার কেমন, সে ওবিস কিনা, অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে আমি ফাইনালি পেশেন্টকে 2টো ভার্ডিক্ট দিতে পারি, 3টে ভার্ডিক্ট দিতে পারি, যে একটা আপনি মেডিসিনের উপরই থাকুন, এবং আমি বছরখানেক পর বা বছর 3 পর আবার আপনাকে অ্যাঞ্জিওগ্রাফি করে দেখব, এই একটা হতে পারে। তাই আমার মনে হলো যে না, এটা যেটা ব্লক হয়ে রয়েছে 60%, 70%, এটা এখনই খুব একটা বেশি প্রোগ্রেস হয়তো করবে না এবং আমি ওষুধ দিয়ে ম্যানেজ করতে পারবো, এটা হতে পারে। কিছু ক্ষেত্রে মনে হলো না, যেটা আছে সেটাকে আমাকে বোধহয় যে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে ঠিক করে দেওয়া উচিত, এটা হতে পারে। এই জিনিসটা না খুব ক্লিয়ার কাট নয়, এটা অঙ্কের মতো নয়, ওটা পেশেন্টের প্রোফাইল এবং ডক্টর কি ভাবছেন, উনি তো লঙ্গিটিউডিনালি পেশেন্টকে দেখছেন, তার উপর ডিপেন্ড করে। আর হতে পারে যে মনে হলো যে এত বেশি ব্লক আছে, এটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারি করাই বেটার হবে। তাই এই দুটোর মধ্যে আমাদের কিছু ডায়াগনস্টিক টুল আছে, কিছু স্কোরিং সিস্টেম আছে, যেখানে পেশেন্টকে বাইপাস সার্জারি করা হবে না অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে, সেই নিয়ে আমরা ডিসিশন নিই। কিছুটা পেশেন্টের উপরও ডিপেন্ড করে যে উনি কি চাইছেন আর আমি এক্স্যাক্টলি কি চাইছি এটার উপর। বাট এনিওয়ে, আমি যদি ধরে নিই অ্যাঞ্জিওপ্লাস্টি করার এটার করলে ভালো হবে, তখন পেশেন্টকে বলা হয় দেখুন আপনার যেটা আছে সেটা ওষুধের উপর থাকলে কিন্তু হবে না, আপনাকে কিছু না কিছু ফর্ম অফ রিভাসকুলারেশন করতে হবে, আইদার এটা অ্যাঞ্জিওপ্লাস্টি বা এটা বাইপাস, বা এটা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে, বা এটা কমপ্লিটলি বাইপাস সার্জারি কেস। এইভাবে আমরা জিনিসটাকে ট্যাকেল করার চেষ্টা করি। মানে তার মানে যারা স্টেবল পেশেন্ট তাদের প্ল্যানিং সময় নিয়ে করা যায়। অবশ্যই। হ্যাঁ, কিন্তু অবশ্যই। যারা একেবারে মানে যাদের একেবারে অ্যাটাকটা হয় তাদের পক্ষে না, তখন তো আর কোনো প্ল্যানিং নেই, আপনার অ্যাক্টিভ অনগোয়িং চেস্ট পেন সিভিয়ার চলছে, এবং ওই যে বললাম যে হার্ট অ্যাটাক আর এই ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা আলাদা আলাদা জিনিস। একদম। এমনও হতে পারে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা ছিল কোনো পেশেন্টের, একদিন তার হার্ট অ্যাটাক হলো, এমনও হতে পারে। হার্ট অ্যাটাক মানে খুব সাধারণভাবে বলতে গেলে একটা আর্টারি 100% বন্ধ হয়ে গেছে, মানে অ্যাকিউট বন্ধ হয়েছে এখন ফর দ্য ফার্স্ট ফিউ আওয়ার্স, সেটা হার্ট অ্যাটাক সাধারণভাবে বলতে গেলে। রিজন 3-4 রকমের হতে পারে। তাহলে এখনই যদি আমি ওটা না খুলে দিই, আই উইল লুজ দ্য টেরিটরি, দ্যাট মাসেল টেরিটরি অফ হার্ট। ঠিক।
তাহলে ইম্পেন্ডিং লস অফ মাসেল টেরিটরি হতে চলেছে হার্ট অ্যাটাকটায়, এবং সেখানে টাইমটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। টাইমটা ঠিক করে আমি যদি সঙ্গে সঙ্গে খুলে দিতে পারি তাহলে হার্টের লসটা কম হবে, মাসেল লসটা কম হবে। কিন্তু ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা তা না, ও তখনও সাপ্লাই করে দিতে পারছে, অবস্ট্রাকশন থাকার জন্য ও কিছুটা কম পারছে, কিন্তু তাও ও পারছে, হার্ট অ্যাটাক হয়নি। কিন্তু ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা থেকে একটা ফেজ হবে আনস্টেবল অ্যাঞ্জাইনা, যেখানে হার্ট অ্যাটাক হয়ে গেল। তাহলে সেটাই আমাকে অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে ক্লুজ নিতে হবে যে কোনটা হার্ট অ্যাটাক করতে পারি, তার মানে সেগুলোই আমার প্ল্যানিং। তার মানে আপনার যদি লক্ষণ থাকে তাহলে একেবারে অ্যাটাকের জন্য আপনি অপেক্ষা না, করবেন না, ডেফিনেটলি না। এবং অবশ্যই একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নেবেন। একমাত্র উনি আপনাকে এই সাজেশনটা দিতে পারবেন যে কোন ব্লক, কোন ফিচার্স অফ ব্লক, কোন ক্যারেক্টারিস্টিক্স দেখে ডিসাইড করবেন যে না এই পেশেন্টটা পরে খারাপ অবস্থায় আসতে পারে, খারাপ হয়ে যেতে পারে। দোকান থেকে শুধু শুধু গ্যাসের ওষুধ না, অবশ্যই না। ওভার দ্য কাউন্টার মেডিসিন আমাদের দেশেই অ্যাভেলেবল, সময় নষ্ট সেটা করবেন না আর কি। মানে করা উচিত নয়। বুঝে শুনেই জিনিসগুলো করা উচিত। স্যার, আমার কিছু ছোট ছোট প্রশ্ন আছে। যেমন আমি খুব কম তেল খাই, আমার কি হার্ট ব্লক হতে পারে? হ্যাঁ, অবশ্যই। আর তেল তো একটা মানে প্রথমত ডায়েট যেটা, সেটা এতগুলো রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে ডায়েট একটা রিস্ক ফ্যাক্টর, আবার তেলটাও এতগুলো ডায়েটারি ফ্যাক্টরস এর মধ্যে একটা ফ্যাক্টর। হ্যাঁ। কাজেই ওটা এগুলো তো অল আর নান কিছু না, তবে হ্যাঁ হেলদি লাইফস্টাইলের একটা পার্ট হচ্ছে তেল, সেটা ঠিক। বলছে যে আমার স্টেন্ট বসে গেছে, এবার আমি যা খুশি খেতে পারি। না, একদমই না। স্টেন তো বসেছে হচ্ছে আপনার মানে কি বলবো, হাত ভেঙে গেছে, হাতটাকে প্লাস্টার করা হলো বা কিছু করে সারিয়ে দেওয়া হলো, আবার যে আপনি হাত ভাঙবেন না তার কি গ্যারান্টি আছে? ওই হাতই ভেঙে যেতে পারে, আবার পাও ভেঙে যেতে পারে পরের বার পড়লে। ঠিক ঠিক ঠিক। ডায়াবেটিস থাকলে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা নাকি অনেক বেশি? 3 গুণ। ডায়াবেটিস থাকলে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা 3 গুণ, এবং সেটা কিউমুলেটিভ ইয়ার্স এর উপরও অনেকটা ডিপেন্ড করে। যার 20-25 ইয়ার্স ডায়াবেটিস হয়ে গেছে তারও খুব বেশি, এবং যার আনকন্ট্রোলড ডায়াবেটিস আছে ফর ফিউ ইয়ার্স তারও খুব বেশি। কাজে ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর বিহাইন্ড হার্ট ডিজিজেস ইন আর পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমার কোলেস্টেরল লেভেল নর্মাল, আমার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বা হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা নেই? ওই যে বললাম যে কোলেস্টেরল একটা রিস্ক ফ্যাক্টর, এতগুলো রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর, তার কোলেস্টেরল নেই, বাকি সব কটা অসুখ আছে, তাহলে তো সেটা দিয়ে হবে না আর কি। মানে যদি হবার থাকে তাহলে হবেই, এবং সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, যেটা 50%। তাহলে কোনো একটা 30 বছরের লোকের বা ছেলেরই বলা যেতে পারে বা মেয়ের হার্ট অ্যাটাক হলো, আগের সপ্তাহেই একজন দেখলাম, একটা 29 বছরের ছেলে হার্ট অ্যাটাক হয়েছে। 29 তার জেনেটিক ফ্যাক্টরটাই বেশি, কারণ 29 বছরের যদি সে স্মোকও করে থাকে, সে কত বছর স্মোক করছে? 4 বছর, 5 বছর। তার ডায়াবেটিস যদি ছেলেটার ডায়াবেটিস ছিল না, স্মোকার ছিল, 5 বছর ধরে স্মোক করছিল, কিন্তু তার ডায়াবেটিস যদি হয়েও থাকে, তার কত বছর ডায়াবেটিস আছে? তার 5-6 বছর। তাহলে এই রিস্ক ফ্যাক্টরস গুলো কিউমুলেটিভ এফেক্ট দিয়েও হার্ট অ্যাটাক প্রডিউস করার ক্ষমতা হয়তো 29 বছর বয়সে হবে না। তাহলে তার জেনেটিক ফ্যাক্টরসটাই স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর। কাজে জিনিসটা ভ্যারিড এবং হেটেরোজেনাস, একটা নির্দিষ্ট রিস্ক ফ্যাক্টর দিয়ে বা নির্দিষ্ট এলিমেন্ট দিয়ে গোড়াটা এক্সপ্লেন করা সম্ভব। প্রথমেই আলোচনা করলাম। আচ্ছা, এবার যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে আমার ভবিষ্যতে যাতে হার্টের অসুখ না হয়, তাহলে আমি কোন কোন জিনিসগুলো মেনে চলবো, কোন ধরনের মানে কি ধরনের লাইফস্টাইল আমি মেনটেন করবো? জিনিসটা হচ্ছে বললাম যে হার্ট অ্যাটাক জিনিসটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। পুরোপুরি প্রিভেন্ট আমি তো করতে পারবো না, কিন্তু এমন হতে পারে যে আমি আমার হার্ট অ্যাটাকটা 40 বছর, ওই বললাম 30 বছর বয়সে না হয়, এটা 50 বছর বয়সে হলো, 60-70 বছর বয়সে হলো, এটাও তো কম পাওনা নয়। আমি যদি 2 ডিকেডস হার্ট অ্যাটাকটাকে প্রিভেন্ট করে রাখতে পারি, তাহলে সেটাও কম জিনিস নয়। তো যেহেতু 50% রিস্ক ফ্যাক্টরটা জেনেটিক, যেটার আমার কোনো হাত নেই, বাকি 50%-এর ওপর কিন্তু আমার অনেকাংশেই হাত আছে, এবং এই 50% গুলো রিভার্সেবল রিস্ক ফ্যাক্টর, যেমন ওবেসিটি, সিডেন্টারি লাইফস্টাইল, স্মোকিং, ড্রিঙ্কিং, কোলেস্টেরল, ডায়াবেটিস, ব্লাড প্রেশার। তাহলে এই যে 10টা রিস্ক ফ্যাক্টর বললাম, ডায়েট, স্ট্রেস, পলিউশন, এই যে 10-12টা রিস্ক ফ্যাক্টর, এগুলো মেটাবলিক সিনড্রোমের রিস্ক ফ্যাক্টর। এগুলো যদি আমি বাচ্চা বয়স থেকে মানে 40 বছর বয়সে শুরু করলাম তাহলে হবে না। যদি 10-12 বছর বয়স থেকে আমি এই প্র্যাকটিসগুলো করতে শুরু করি যে না, যাতে ব্লাড প্রেশার না হয়, সুগার না হয়, খাদ্যাভ্যাস অত্যন্ত টাইট কন্ট্রোল, স্ট্রেস বাস্টার, ঘুম খুব ভালো, যোগা প্রাণায়াম, ভালো হেলথ মেনটেন করছি, জিমে যাচ্ছি, খাদ্যাভ্যাস খুব ভালোভাবে পালন করছি, প্রতিদিন শাকসবজি খুব ভালোভাবে খাচ্ছি, যদি এটা হয় তাহলে আমার ডায়াবেটিস ডেভেলপমেন্টটাও 10 বছর পিছিয়ে যেতে পারে, প্রেশার ডেভেলপমেন্টও 10 বছর পিছিয়ে যেতে পারে, আমি মোটা হলাম না, মাসল হেলথ খুব ভালো থাকলো, কোলেস্টেরলটাও আমার ভালো থাকলো। তাহলে এই যে কিউমুলেটিভ রিস্ক ফ্যাক্টরসগুলো যদি 1-2 বছর, 1-2 ডিকেডস মানে 2 দশক পিছানো যায়, তাহলে হার্ট অ্যাটাকটাও হয়তো এই একইভাবে 2 দশক পেছানো যাবে, এবং সেটা খুব
খুবই মানে একটা সাকসেসফুল স্টোরি বলা যেতে পারে। 50 বছর বয়সে আমার প্রোডাক্টিভ লাইফে হার্ট অ্যাটাক হলো এবং একটি মেন্টাল, ফিনান্সিয়াল, সোশ্যালিটাল সব রকমের একটা স্ট্রেস তৈরি হলো। সেটা যদি আমার 70 বছর বয়সে হয়, তখন আমার প্রোডাক্টিভ লাইফটা অনেকটাই চলে গেছে। খুব অ্যাক্টিভ লাইফস্টাইলও তখন আমি লিড করছি না। তাহলে সেই ক্ষেত্রে একটা বার্ডেন যদি বলতে চান, তাহলে ডিবার্ডেনড হলাম। সোসাইটাল, ফিনান্সিয়াল, ইমোশনাল সব দিক থেকেই আমি ফিনান্সিয়াল সব দিক থেকে আমি ডিবার্ডেনড হলাম 2 ডিকেডস পিছিয়ে দেওয়ার ফলে। এটা ঠিকই। তো আমাদের অনুষ্ঠান যারা দেখছেন এই মুহূর্তে এবং যারা বুঝতে পারছেন যে আমারও এরকম হার্টে ব্যথা হয়, মানে বুকে ব্যথা হয়, হাঁটতে গেলে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? সত্যি বলতে কি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অ্যাওয়ারনেস প্রচুর বেড়েছে। ইয়াং জেনারেশনে সত্যিই অ্যাওয়ারনেস বেড়েছে। খাদ্যাভ্যাস থেকে শুরু করে শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখা। এই যে দুটো মেইন ফ্যাক্টর যেটা আমাদের হাতে আছে, সেটা কিন্তু সত্যিই অ্যাওয়ারনেস কিছু বেড়েছে। এবং এইটাই প্রত্যেকটা স্তরে আমার মনে হয় পৌঁছে দেওয়া উচিত। বিশেষত আমাদের যে নেক্সট জেনারেশন তাদের কিন্তু সত্যি একদম বাচ্চা বয়স থেকে যে এই জিনিসগুলো খারাপ অভ্যাস, এটা একবার ধরে গেলে পরবর্তীকালে ছাড়া মুশকিল। স্মোকিং, ড্রিংকিং হ্যাবিট এগুলো। এই যে আমাদের খাদ্যাভ্যাসের চেঞ্জ হয়েছে, ওয়েস্টার্নাইজেশন অফ ফুড, এগুলো মুখরোচক তো বটেই, হুম। কিন্তু মানে ফিউচার এর ক্ষেত্রে এগুলো প্রবলেম সৃষ্টি করতে পারে। এই জিনিসগুলো আমার মনে হয় স্কুল বইতেই পাঠ্য মধ্যেই আমাদের জিনিসগুলো ঢোকানো উচিত। একটা কমপ্লিটলি জিনিসটা ঢোকানো উচিত যে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের যে ইন্ডিজিনাস পপুলেশনের যে রান্নাবান্না যেরকম ছিল সেইগুলো বেটার, আমাদের জন্য সেগুলো ভালো। কাজেই আমাদের সেই জিনিসগুলো মেনটেন করলে হার্ট সুস্থ থাকবে। এবং কোন ভালো জিনিস যেগুলো বললাম আমি, এই যে 10টা বা 12টা ভালো পয়েন্টস, এগুলো করলে আমাদের হার্ট ডিজিজ হতে মানে না হবে না। ডায়াবেটিস, আমাদের যে ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, এই জিনিসটাও মাথার মধ্যে ঢোকানো উচিত। কেন হলো? ঠিক। জেনেটিক বার্ডেন ছাড়াও কি এনভায়রনমেন্টাল এক্সটার্নাল ফ্যাক্টরস এর জন্য লাস্ট 50 বছর ধরে আমরা এখানে এসে পৌঁছালাম, এই হিস্ট্রিটাও আমাদের জানতে হবে। আমাদের সেকেন্ড জেনারেশনকে, মানে আমাদের নেক্সট জেনারেশনকে জানতে হবে, এবং যাতে তারা এই জিনিসগুলো, খারাপ অভ্যাসগুলো না ইনকালকেট করে, ভালো অভ্যাসগুলো যেন মাথার মধ্যে ঢোকে। তো এইগুলো করলেই আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা মানে এই জিনিসটার থেকে বেরিয়ে আসতে পারবো। এত র্যাম্প্যান্ট হার্ট অ্যাটাক হচ্ছে, এত ওবেস পেশেন্টস আসছে, এত ডায়াবেটিক পেশেন্টস আসছে, এত হাইপারটেনসিভ পেশেন্টস আসছে, এগুলো তো একদিনের জিনিস না। আমরা হয়তো হাফ সেঞ্চুরি এরমভাবে ভালোভাবে চললে হয়তো আস্তে আস্তে জিনিসটা থেকে বেরোতে পারবো। তা এইটাই বড় কথা। এবং সেকেন্ড হচ্ছে যিনি ইগনোর না করাই ভালো। আমাদের বাবাদের বা আমাদের দাদুদেরও যখন কোনো সমস্যা হচ্ছে, আমার মনে হয় একটু মন দিয়ে শোনা উচিত। ফিজিশিয়ানের কাছে গিয়ে একবার ইসিজি বেসিক স্কিলগুলো করে নেওয়া উচিত। 40 পেরোলেই ১ম বার্থডে গিফট হওয়া উচিত যে আপনার রিস্ক প্রোফাইলিং, যে আপনার ফ্যামিলিতে কিছু অসুখ আছে কিনা, আপনার নিজস্ব প্রেশার। কোনোদিন তো প্রেশার তো এমনি আমরা দেখতে হুম, যাই না। হুম, যদি না আমার কিছু অসুবিধা হয়, হুম, কিন্তু এমনি দেখতে যান। 40 পেরোলেই বা 35 পেরোলেই নিজের চেকআপ নিজে করুন, যে হ্যাঁ, কিছু অসুবিধা আমার হচ্ছে কিনা। তো এইগুলো করলেই কিন্তু আমরা অনেকাংশেই এই ডিজিজগুলো অ্যাভয়েডেবল যে পোর্শনগুলো আছে আমরা সেগুলোকে দূরে রাখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ডক্টর চ্যাটার্জি। তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যদি আপনাদের কখনো দরকার হয় আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।